একটা সুবিশাল মাঠে পুরনো এক পরিত্যক্ত কাঠের ঘর। সেখানে পৌঁছতেই নিচের খাদ থেকে কুয়াশা আর মেঘের দল উঠে আসলো। আর শুরু হলো পাহাড়ি দিদির সেই মেঘমাখার আকুলতা। এপ্রিলের প্রথম সপ্তাহে আমার দুদিনের ঠিকানা ছিল রাঞ্জু ভ্যালিতে। ইনি হলেন স্বস্তিকা তামাং। এনারই হোমস্টেতে আমি উঠেছিলাম। আমাদের হোমস্টের এক ধাপ নিচেই ছিল এই বন্ধ কাঠের ঘরটি। হোমস্টের ঘর থেকে সবসময় চোখে পড়ত। প্রথম দিন এখানে এসে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম স্বস্তিকাদি, তার ছেলে সংস্কার আর তার ভাইপো রিকজেনের সাথে। সাথে অবশ্য আগে পিছিয়ে আরেকজনও ছিল, তার নাম টাইগার। এই গ্রামের আরেকটা আকর্ষণীয় জায়গা হলো পাশাপাশি অবস্থানে দুটো দানবাকৃতির পাথর। দুটোরই আকৃতি ছোটোখাটো পাহাড়ের মতো। গ্রামের নিচের অংশ থেকে শুরু হয়ে এই উচ্চতায় চলে এসছে। স্থানীয় ভাষায় এই জায়গাটিকে বলা হয় থুলুঢুঙ্গা, অর্থাৎ বড় পাথর। তবে এটি রঞ্জু ভ্যালি ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এর আকৃতি রক ক্লাইম্বিংয়ের জন্য আদর্শ, তাই অনেকেই বাইরের থেকে আসেন সেই উদ্দেশ্যে। স্বস্তিকাদিরা দেখলাম এখানে এসে আমার চেয়েও বেশি ছবি তুললেন, আর তারও বেশি সময় ধরে চলল সেই ছবির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। হোমস্টের কিছুটা নিচে এ জায়গায় এসে দুদিকে দুটি পথ চলে গেছে। আমরা বাঁদিকের পথ আর পাথরের সিঁড়ি ধরে পাহাড়ি বাড়িঘর আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকলাম। রাঞ্জু ভ্যালি হলো শিলিগুড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দার্জিলিং পাহাড়ের মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের অন্তর্গত এক ছোট্ট পাহাড়ি গ্রাম। মংপু হয়ে এলে ঘণ্টা তিনেকের মধ্যেই এ জায়গায় পৌঁছে যাওয়া যাবে। পাহাড়ে সবুজের সাথে সবসময় অনেক রং লেগে থাকে, তবে এপ্রিলের এই সময়টা সেই রঙের প্রাচুর্য অনেক বেড়ে যায়। এই গ্রামেরও পথের দুপাশে ঘরের উঠোনে সেটা চোখে পড়ছিল। দার্জিলিংয়ের দূরত্ব এখান থেকে প্রায় 17 কিলোমিটার। আশেপাশে জায়গাগুলোর মধ্যে ডান দিকে দার্জিলিং শহর রয়েছে, চটকপুর, লামাহাটা, দাওয়াইপানি, রাঙ্গারুম, ঘুম ইত্যাদি। আর বাঁদিকে সিটং, মংপু, লাটপাঞ্চার, যোগীঘাট ইত্যাদির অবস্থান। পাহাড়ের এই অংশটায় প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে গ্রিনহাউস চোখে পড়ছিল। আর এই বাড়িতে দেখলাম একসাথে 3টি গ্রিনহাউস আছে। পাহাড়ি অর্থনীতিরও একটা প্রধান স্তম্ভ হলো এই ফুল চাষ। সংস্কার আর রিকজেন এরা দুই মামাতো আর পিস্তত ভাই। এখানে আমার এই দুদিনে এই দুজনকে সারাক্ষণই খেলাধুলা, খুনসুটি, হাতাহাতি আর হাসাহাসিতে বিভোর থাকতে দেখেছি। পাহাড়ি গুড়াস বা রোডোডেন্ড্রনের আগমন হয় মার্চ এপ্রিলে। এটা হলো পাহাড়ের গুন্দ্রুক শাক। এখানে রাই শাকের পাতা শুকনো হচ্ছে, সারা বছরের জন্য স্টোর করে এগুলো খাওয়া হবে। কখনো মূলো শাকের পাতাও এভাবে শুকনো হয়। পাহাড়ি জীবনধারার একটা ভালো দিক হলো এখানে নারী পুরুষের কাজের আলাদা করে কোনো বিভেদ নেই। এই যেমন এই বাড়ির মহিলারা তাদের বাড়ি তৈরির কাজে নিজেরাই নেমে পড়েছেন। পাহাড়ের এই গ্রামে আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত নামছে। সামনে ক্রমশ আবছা হয়ে যাওয়া সেই নীলচে পাহাড় সারিতে একটা দুটো করে আলো জ্বলে উঠছে।
সেই পাহাড় সারিতে আছে তাকদা, রামপুরিয়া, মংপু, সিক্সিন ইত্যাদি পাহাড়ি জায়গার অবস্থান। আর এই দুপাহাড়ের মাঝে অনেক নিচ দিয়ে বয়ে গেছে রামভি খোলা। এটা আমার এই পাহাড়ি গ্রামে রাতের আস্তানা বা হোমস্টেতে ফেরার পথ। এটাই এই হোমস্টের প্রবেশ পথ। ওপরে গাড়ি পার্কিং করে এই হালকা চড়াই উতরাই হাঁটা পথ পেরিয়ে হোমস্টের দরজায় পৌঁছতে হয়। এই হোমস্টে হলো স্বস্তিকা তামাংয়ের গোল্ডেন সূর্য হোমস্টে। পরদিন সূর্যোদয়ের সময় এই হোমস্টের পেছনের নামকরণের কারণ বোঝা গেল। বছর 4 হয় এই হোমস্টে চালু হয়েছে। এটা এই বাড়ির ঠাকুরঘর। স্বস্তিকাদিরা বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত, আর সেই প্রথা মেনে এখানে সন্ধ্যা আরতি দেখলাম। এখানে গরুর দুধের চা আর বাঁধাকপির মুচমুচে পকোড়া আমার সন্ধ্যার স্ন্যাক্স ছিল। এরপরে চলত স্বস্তিকাদির রাতের রান্নার তোড়জোড়। পাহাড়ের সব হোমস্টেতেই আধুনিক রান্নাঘরের পাশে পুরনো সাবেকি ধাঁচের একটা রান্নাঘরও থাকে। এখানেও সেটা দেখলাম। এই কাঠের রান্নাঘরে মাটির উনুনে আর কাঠের আগুনে রাতের রান্নার আয়োজন করছেন স্বস্তিকাদির মা। এখান থেকে আবার চলে এলাম স্বস্তিকাদির কিচেনে। উনি রান্না করতেন, আর ওনার সাথে এই পাহাড়ি জীবনশৈলী সংস্কৃতি নিয়ে অনেক গল্প হতো। রান্না নিয়ে এখানে একটা কথাই বলার আছে, স্বস্তিকাদি রান্নায় আমার চাহিদা মতো তেল মশলার ব্যবহার ছিল সীমিত, তবে অসম্ভব সুস্বাদু। এখানে মাছ, মাংস, সবজি, ডাল, ভাজা যা কিছুই রান্না হতো আমি তাড়িয়ে তাড়িয়ে খেয়েছি। এ বাড়ির সামনে একটা বিশাল বাঁধানো চত্বর আছে। তার পাশ ঘেঁষে যে পথ নিচের গ্রামের দিকে চলে গেছে, সে পথে প্রতিবেশীদের রাতের অন্ধকার আর হাতের টর্চকে সঙ্গী করে যাতায়াত করতে দেখতাম। একটা অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী হলাম পরদিন। এরকম একটা সূর্যোদয়ের সাথে সাদৃশ্য রেখে এই গোল্ডেন সূর্য নামকরণ। আমি ছিলাম এই ঘরে। আপাতত এই হোমস্টের জন্য একটি ঘর নির্ধারিত আছে, তবে এই অক্টোবরের মধ্যে আরও 2টো ঘর তৈরি হয়ে যাবে। ঘরগুলো যথেষ্ট স্পেসিয়াস, পাশাপাশি 2টো বড় বেডে 2 জন করে মোট 4 জন পর্যন্ত থাকা যায়। এই ঘরে মোটামুটি সমস্ত প্রয়োজনীয় আসবাব আর উপকরণ আছে। ঘরগুলো বাহুল্যবর্জিত, ছিমছাম, তবে একেবারে পাহাড়ি ঘরে থাকার একটা আমেজ আছে। একপাশের বড় দেয়ালজোড়া কাচের জানলা আর দরজা খুললেই আলো, বাতাস আর বাইরের প্রকৃতি চলে আসে। সংলগ্ন বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারসহ সমস্ত উপকরণ আছে। ঘরের সামনে আছে এই টানা খোলা লম্বা বারান্দা। এখানে থাকা খাওয়ার খরচ দৈনিক জনপ্রতি 1200 টাকা। শেয়ার গাড়িতে এখানে আসতে হলে শিলিগুড়ি জংশন বা দার্জিলিং মোড় থেকে দার্জিলিংগামী গাড়িতে আসতে হবে জোরবাংলোয়। জোরবাংলো থেকে রঞ্জু ভ্যালির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। সেখান থেকে সারাদিনে 2টোই সার্ভিস গাড়ি আছে, তবে সুবিধাজনক হলো রিজার্ভ করে নেওয়া। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1200-র মধ্যে। এই বাড়ির একই উঠোনে 2টো পাশাপাশি বাড়ি আছে। এই বাড়িটি ওনার ভাইয়ের বাড়ি। ওপরতলায় ওনার ভাই সপরিবারে থাকেন, আর নিচতলায় রয়েছে সেই কিচেন। এই বাড়ি ভরে আছে নানান রঙের আর নানান প্রজাতির মরশুমি ফুলে। এগুলো হলো অ্যাঞ্জেলিয়া। এক জায়গাতেই একই ফুলের এত বিচিত্র রং খুব কমই দেখা যায়। এবাড়ির প্রতিটি সদস্যের আন্তরিকতা, আতিথেয়তা, এবাড়ির ঘরে থাকার আমেজ, আবহ সব কিছু নিয়ে রঞ্জু ভ্যালির এই গোল্ডেন সূর্য হোমস্টে আমাকে একটা প্রকৃত হোমস্টেতে থাকার অভিজ্ঞতা দিয়েছিল।
ঘরের পাশে এই ছোট্ট গ্রিনহাউসে ফুলের সাথে অনেক সবজিরও চারা দেখলাম। সকালে এদের পরিচর্যা করতে দেখেছি স্বস্তিকাদির বাবাকে। খুবই আলাপি আর আন্তরিক একজন মানুষ। পাহাড়ে অনেক কিছুর সাথেই উনি আমাকে পরিচয় করিয়েছিলেন। রঞ্জু ভ্যালির এই অংশটি হলো সিঙ্কোনা প্ল্যান্টেশনের অন্তর্গত। এখানে স্বস্তিকাদির গোল্ডেন সূর্য ছাড়াও রয়েছে এই হোমস্টের ঠিক নিচে এই আরতি পাকরিন হোমস্টে। বছর দুয়েক হলো এটি তৈরি হয়েছে। এটা সেই আগের দিনে দেখা তালাবন্ধ কাঠের ঘর। সকালের আলোয় এখন অন্যরকম। ঘুম ভাঙা এই পাহাড়ি সকালের সোনালি আলোর মধ্যে দিয়ে হোমস্টের নিচের ডান দিকের পথ ধরে এই জায়গাতে চলে এলাম। এই ছোট্ট কাঠের সাঁকোর নিচ দিয়ে জঙ্গলের বুক চিরে বয়ে গেছে গোটখোলা। আর এই ছোট্ট ঝর্ণার নামও গোটখোলা। এর জল গিয়ে পড়েছে অনেক নিচে রম্ভিখোলায় আর সেখান থেকে কালীখোলায়। এই যে জঙ্গল, তার একটা দিক গিয়ে শেষ হয়েছে হোমস্টের কাছে। এ বাড়ির বাঁদিকে কয়েক হাত দূরেই এই জঙ্গল পড়ে। এই জঙ্গলে বিচিত্র রকম পাখি আছে, মাঝে মাঝে হরিণও চলে আসে। আগেই বলেছি এই জায়গাটি মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে পড়ে। হোমস্টের একটু ওপরে এই পরিত্যক্ত কাঠের ঘরটি ছিল প্ল্যান্টেশনের কাজে নিয়োজিত ঘোড়ার থাকার আস্তানা। সকালের চা আর জলখাবার পর্ব এরকম খোলা প্রকৃতির মধ্যেই আমার পছন্দ ছিল। আর স্বস্তিকাদিও তার জন্য এখানে সেই ব্যবস্থাই করে রেখেছেন। একদিন সকালে দেখলাম স্বস্তিকাদির মা নিচে ওনাদের খেতে শিষ্ণ শাক তুলছেন। এগুলো পাহাড়ি মানুষদের কাছে প্রেশারের দাওয়াই। এই হোমস্টের ওপরে পাহাড়ের এক ঢালে আছে সিঙ্কোনা প্ল্যান্টেশনের একটা খুব পুরনো বাংলো। এখানে ডিভিশনাল ম্যানেজার বসেন। তবে ছুটির দিন থাকায় সেদিন ছিল বন্ধ। বন্ধ কাচের জানলার বাইরে থেকে ঘরের ভেতরের এই ছবি পাওয়া গেল। বাগানের কর্মীদের জন্য এই ঘন্টা দিনে 3 বার বাজানো হয়, অ্যাটেন্ডেন্স, লাঞ্চ এবং ছুটির সময়। এই বাংলোর ঠিক ওপরে পাহাড় ঢালের ধাপে ধাপে অনেকগুলো গ্রিনহাউস আছে। এখানে সিঙ্কোনা প্ল্যান্টেশনের অধীনে সরকারি সহায়তায় ফুল চাষ হচ্ছে। একটা গ্রিনহাউসের মধ্যে ঢুকে ফুলের সম্ভার দেখে অবাক হয়ে গেলাম। এই নার্সারিটির নাম হলো সিম্বেডিয়াম নার্সারি। আমি আগের দিন সদলবলে হোমস্টে নিচের পথ ধরে গ্রামের নিচের অংশ ঘুরেছিলাম। আজ ব্রেকফাস্টের পরে বেরিয়েছি সংস্কারের সাথে পাহাড়ের ঢাল আর পাইনের বনের মধ্যে দিয়ে গ্রামের ওপরের দিকে। পরে অবশ্য আমাদের সাথে রিকজেনও যোগ দেয়। ওপর থেকে সামনের পাহাড়সারি আর নিচের গ্রামের বিস্তার আর বৈচিত্র্য আরও অনেক বেশি। এই দৃশ্যের কাছে বিভোর হয়ে থাকার জন্য আর বিশ্রামের জন্য গ্রামে মাঝে মাঝে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের অন্তর্গত 5টি সাবডিভিশন হল লাবদা, ঋষভ, বীজকামান, মংপুর এবং এই রঞ্জু ভ্যালি। এবার এক গভীর বন আর এই ছোট্ট সাঁকো পেরিয়ে চলে এলাম এই জায়গার সর্বোচ্চ অংশে। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে। প্রায় বছর 3-4 হলো এটি তৈরি হয়েছে। এই পাহাড়ে অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছেন।
এখানে একটি বাড়িতে তারা সকলে রবিবাসরীয় প্রার্থনা সঙ্গীতে যোগ দিয়েছেন। এই সাদা ফুলের ঝোপটি হলো অর্কিড। এই ছোট্ট গাছটা গুরাসের ফুলে ভরে আছে। এই গ্রামের শেষ প্রান্তে আছে এই গ্রামের কমিউনিটি হল। এখানে আসতেই দেখলাম 2 অসমবয়সীর ফুটবল খেলা চলছে, সাথে আরেক খুদেও চলে এলো। রিকজেন আমাকে এ বাড়ির পেছনে নিয়ে গেল। সেখান থেকে সামনের পাহাড় আর নিচের গ্রামের এরকম একটা ছবি পেলাম। এটা হলো এই পাহাড়ের বাজার। ছোটোখাটো কয়েকটা স্টেশনারি দোকান আর কিছু বাড়িঘর নিয়ে একটা জমজমাট জায়গা। খাবার দাবার, গ্রসারি আইটেম, শাকসবজি ইত্যাদি অনেক কিছুর জন্যই গ্রামবাসীরা এই জায়গাটির উপর নির্ভর করে। দ্বিতীয় দিন লাঞ্চের পর স্বস্তিকাদির সাথে বেরোলাম রাজারানী ফলসের উদ্দেশ্যে। বাদিক জুড়ে মংপু, তাগদা, তিনচুলের পাহাড় সারি, আর এ পাহাড়ে জঙ্গল আর মাঝে মাঝে ক্ষেত খামারে ভরা এই গ্রামের টুকরো টুকরো এরকমই সব ছবির মধ্যে দিয়ে চলেছি। হোমস্টের পাশ ঘেঁষে এক মাটির ঢালু পথ নিচে নেমে এই গ্রামের দুদিকে চলে গেছে। বাঁদিকের পথ ধরে প্রথম দিন স্বস্তিকাদিদের সাথে গ্রামের একটা দিক ঘুরেছিলাম, আর ডান দিকের পথ ধরে গোটখোলা আর সেই ছোট্ট কাঠের সাঁকো পেরিয়ে আজ এ পথে এসে পড়লাম। এই পথ যেখানে টার্ন নিয়েছে তার ঠিক সংযোগস্থলেই আছে এই ভিউ পয়েন্ট। ঠিক সামনের পাহাড়টাই মংপুর বীজ কামান, পেছনে তাগদা, তিনচুলে আর কালিম্পংয়ের পাহাড়। হোমস্টে থেকে দেখা পাহাড়ের এই ছবি আরও হাতের কাছে চলে এলো। গভীর জঙ্গল আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এই পথই সোজা পাহাড়ের ঢাল ধরে নিচে নেমে গেছে রাজারানী ফলসের কাছে। এখান থেকে হাঁটা পথে আরও আধ ঘন্টার দূরত্বে ছিল জোড়া সেই ফলস। একেই দ্রুত সন্ধ্যা নামছে আর সেই পথে বন্যজন্তুর আগমন প্রায়ই ঘটে, তাই আমরা সে পথে আর পা বাড়াইনি। বাঁদিকের পথ ধরে পাহাড়ের উপরে উঠে গ্রামের এই জায়গায় পৌঁছে গেলাম। স্বস্তিকাদি নিজেও গ্রামের এদিকটায় অনেক দিন পরে এলেন। পাহাড়ের গ্রামগুলোতে সবাই সবাইকে চেনেন, তাই পরিচিতদের দেখলে একটা সুখ দুঃখের পারস্পরিক গল্প করে নেন। একটু উপরেই আছে ওনার এক ছোটবেলার বন্ধুর বাড়ি। অনেক দিন পর দুজনে দেখা হলো। শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার দূরে আছে মংপু, আর সেখান থেকে আরও 12 কিলোমিটার দূরে এই রাঞ্জু ভ্যালি। সেবক কালীছড়া হয়ে প্রথমে আসতে হবে রামভি মোড়। সেই মোড় থেকে সোজা পথ চলে গেছে কালিম্পং সিকিমের দিকে, আর বাঁদিকের যে পথ পাহাড়ের উপরে উঠে গেছে সেই পথ ধরে মংপু হয়ে 27 কিলোমিটার দূরেই পৌঁছে যাওয়া যাবে এই গ্রামে। আমি এখানে এসেছিলাম হোমস্টে থেকে পাঠানো রেগন গুরুংয়ের গাড়িতে। বাড়ি থেকে পিক আপ করে রেগন ভাইয়ের গাড়ি আমাকে এই গ্রামে পৌঁছে দেয়। খরচ পড়েছিল 3000 টাকা। রেগন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। গ্রামের এই অংশটায় একটা খুব সুন্দর নতুন হোমস্টে তৈরি হয়েছে, তবে সেই মুহূর্তে এর অনার ছিলেন না, তাই হোমস্টে সম্পর্কিত কোনো ইনফরমেশন দেওয়া এখানে সম্ভব হলো না। গ্রামের এই অংশটি হলো লালন বস্তি, আর এই স্কুলটি হলো লালন বস্তি রাঁচি প্রাইমারি স্কুল। এখানে কয়েকটি চার্চ আছে, তার মধ্যে এটি হলো সবচেয়ে বড় আর সবচেয়ে পুরনো চার্চ। এখানে ব্রোকলি ও মটরশুঁটির চাষ হচ্ছে। নিরামিষের পাশাপাশি আমিষের আইটেমও আছে। এই চৌবাচ্চার মধ্যে এগুলো ট্রাউট মাছ। বেশ কয়েক জায়গায় এর চাষ হতে দেখলাম। এরপর পথও শেষ হয়ে গেল। গভীর জঙ্গল আর বড় বড় পাথরে ঢাকা পাহাড়ি ঢাল ধরে ক্রমশ নিচের দিকে নামতে থাকলাম।
নিচে গোটখোলা বয়ে চলেছে। সেই নদী পেরিয়ে ওপাশের পাহাড় যতটুকু দেখা যাচ্ছে সবটাই স্বস্তিকাদিদের জমি। সেই জমির পাহাড়ি ঢাল বেয়ে এই পথে পৌঁছে দিল হোমস্টের দোরগোড়ায়। আরেকটা পাহাড়ি রাতের শুরু। এর পরদিন সকালে আমি রঞ্জু ভ্যালি ছেড়ে পাড়ি দিই রঙ্গারুনের পথে। পরের পর্বে থাকছে সেই পাহাড়ি গ্রামের গল্প।